মানুষের যদি মাইন্ডসেটের পরিবর্তন না আসে তাহলে কোনো আইনই কিন্তু আপনি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবেন না। আপনি একটা বিষয় একটু রোড ক্র্যাশ বলছিলেন, যেটা বাংলাদেশে সাধারণত সড়ক দুর্ঘটনা অনেকে বলে থাকে। তারা যখন রাস্তা ক্রস করছে, সেই ক্রসিং এর জন্য আমরা পর্যাপ্ত কি ব্যবস্থা করছি? সুপ্রিয় দর্শক, সড়ক নিরাপত্তায় করণীয় অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। শিশু থেকে বৃদ্ধ আমরা সকলে সড়ক ব্যবহার করি এবং এই সড়ক ব্যবহার করতে গিয়ে অনেক সময় সড়ক অনিরাপদ হয়ে ওঠে। এই সড়ক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। তিনি সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেছেন এবং বর্তমানে সড়ক নিরাপত্তার মতো একটি ইতিবাচক কাজে যুক্ত রয়েছেন। তিনি ব্লুমবার্গ ফিলান্থ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি BIGRS এর ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরও রয়েছেন জনাব ফারজানা ইসলাম তমা। তিনি ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট, একটি আন্তর্জাতিক সংস্থা, এর সড়ক নিরাপত্তা বিষয়ক পরামর্শক হিসেবে কাজ করছেন। আমরা আজকে সড়ক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং শুরুতে জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে সড়ক নিরাপত্তা বিশ্বব্যাপী এখন খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। এই গুরুত্বের বিষয়টা একটু যদি আপনি শুরুতে একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, ধন্যবাদ সুজন। সড়ক নিরাপত্তা বর্তমান বিশ্বে পাবলিক হেলথ ইস্যু। আপনি জানেন প্রতি বছর বিশ্বব্যাপী সড়কে প্রায় 12 লক্ষাধিক লোক প্রাণ হারায়। 50 লক্ষের অধিক লোক হয়তো চিরস্থায়ীভাবে পঙ্গু হয় অথবা সাময়িক পঙ্গুত্ব বরণ করে। পরিসংখ্যান বলছে পৃথিবীতে সড়ক সংঘর্ষের কারণে, রোড ক্র্যাশের কারণে যে মৃত্যু হয় সেটি অষ্টম কারণ, মৃত্যুর অষ্টম কারণ সড়ক দুর্ঘটনায় মৃত্যু। এবং 5 থেকে 29 বছর বয়স্ক মানুষ যারা মৃত্যুবরণ করেন, এই সংখ্যাটি মৃত্যুর কারণ হিসাবে সড়ক সংঘর্ষে এটি প্রথম কারণ। যে মানুষগুলো শিশু অথবা কিশোর অথবা যুবক, যারা তাদের জীবনের শুরুতেই সড়ক সংঘর্ষের কারণে, রোড ক্র্যাশের কারণে মৃত্যুবরণ করছে, তারা পরবর্তী সময়ে বেঁচে থাকলে তারা হয়তো এই পৃথিবীকে অনেক বেশি কিছু দিতে পারত। তাদের জন্য পৃথিবী, মানুষ, দেশ উপকৃত হতে পারত। এই বিষয়টি বিবেচনায় নিয়ে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ব্লুমবার্গ ফিলান্থ্রপিস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সড়ক নিরাপত্তার বিষয়টিকে এখন খুব গুরুত্ব দিচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন জাতিসংঘের SDG লক্ষ্যমাত্রা আছে, সেখানে সড়ক সংঘর্ষের কারণে মৃত্যু এবং অঙ্গহানি অথবা পঙ্গুত্ব বরণকারীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে নিয়ে আসা এবং 2030 সালের মধ্যে বিশেষত নারী, শিশু, প্রতিবন্ধী লোকজন এবং বয়স্ক লোকজনদের বিষয়টি বিবেচনায় নিয়ে সকল মানুষের একটি নিরাপদ, একটি সাশ্রয়ী এবং টেকসই সড়কে বা সড়ক পরিবহনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। এই বিবেচনায় বর্তমান পৃথিবীতে সড়ক নিরাপত্তার বিষয়টি সর্বক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। আপনি একটা বিষয় একটু রোড ক্র্যাশ বলছিলেন। আমরা যেটা বাংলাদেশে সাধারণত সড়ক দুর্ঘটনা অনেকে বলে থাকে, এই রোড ক্র্যাশ বা দুর্ঘটনা, রোড ক্র্যাশটা কেন বলা হচ্ছে এই বিষয়টা যদি একটু বলেন। অ্যাক্সিডেন্ট শব্দটি যদি আমি বিবেচনা করি, অ্যাক্সিডেন্ট শব্দটি আসলে যেখানে যে কাজটির জন্য মানুষের কোনো নিয়ন্ত্রণ না থাকে, মানুষ যেখানে কোনো নিয়ন্ত্রণ করতে না পারে, মানুষের নিয়ন্ত্রণের বাইরে যে কাজটি, তখন এটাকে আমরা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বলে থাকি। কিন্তু যেখানে যে বিষয়টি মানুষ ইচ্ছে করলে এটাকে প্রতিরোধ করতে পারে, সেই বিষয়টিকে আসলে অ্যাক্সিডেন্ট বলা বা দুর্ঘটনা বলা কতটুকু সমীচীন সেই বিবেচ্য বিষয়। আপনি চিন্তা করে দেখুন, এই যে রোড ক্র্যাশের বিষয়টি, এই যে হাজারো মানুষ, লাখো মানুষ পৃথিবীব্যাপী রাস্তায় প্রাণ হারাচ্ছে, কেন হারাচ্ছে? এর প্রধানতম কারণ হলো গতির জন্য, যানবাহনের দ্রুত গতি, গতিসীমা অতিক্রম করা অথবা বেপরোয়া গাড়ি চালানো,
যদি আমরা নির্ধারিত গতিসীমার মধ্যে আমরা যানবাহনের চলাচল নিশ্চিত করতে পারি, যানবাহন চলাচলের জন্য যে সড়ক রয়েছে তার নিরাপত্তা অথবা তার ডিজাইন আমরা নিশ্চিত করতে পারি, নিরাপদ ডিজাইন নিশ্চিত করতে পারি, আমরা যদি চালকের লাইসেন্স এবং যারা গাড়ি চালাবেন তাদের শারীরিক এবং মানসিক সুস্থতা ব্যাপারটা নিশ্চিত করতে পারি, আমরা যদি যারা গাড়ি চালান তারা যদি নিরাপত্তা সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট আইনকানুন যথাযথভাবে পরিপালন করেন, আমরা যদি সড়কে যারা পথচারী আছে তাদের পারাপার নিশ্চিত করতে পারি, যে ফুটপাত আছে এটা প্রশস্ত করতে পারি, আমরা জেব্রা ক্রসিংটা নিশ্চিত করতে পারি, তাহলে আপনি দেখবেন যে এই সড়কে যে রোড ক্র্যাশের সংখ্যা অথবা প্রাণহানির সংখ্যা অথবা পঙ্গুত্ব বরণের সংখ্যা তা অনেকাংশে কমে আসবে। আমি যে বিষয়গুলো বললাম সবগুলো কিন্তু মানুষ চাইলে এটা নিয়ন্ত্রণ করতে পারবে। যেহেতু মানুষ চাইলে এটা নিয়ন্ত্রণ করতে পারবে সেহেতু এটা দুর্ঘটনা নয়। এজন্যই বিশ্বব্যাপী এখন এই সড়ক সংঘর্ষের কারণে মানুষের প্রাণহানিকে এখন আর দুর্ঘটনা বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে রোড ক্র্যাশ। এবং পৃথিবীব্যাপী যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করে তারা এখন রোড ক্র্যাশ শব্দটি ব্যবহার করে। আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাইছি, আপনি এই যে BIGRS এর ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর, আপনারা কোন ধরনের কাজ করছেন বা এই ইনিশিয়েটিভটা আসলে কি সড়ক নিরাপত্তায়? 2007 সালে ব্লুমবার্গ ফিলান্থ্রপিজ এই প্রোগ্রামটি তারা হাতে নেয় এবং প্রথমে তারা বিশ্বব্যাপী 10টি শহরে এই সড়ক নিরাপত্তার জন্য শহর কর্তৃপক্ষকে কারিগরি সহায়তা প্রদান করে থাকে। পরবর্তীতে 2020 থেকে 2025 এই 5 বছরে তারা বিশ্বব্যাপী 15টি দেশের 27টি শহরে শহর কর্তৃপক্ষকে কারিগরি সহায়তা প্রদান করছে সড়ক নিরাপত্তার জন্য। আমাদের এই অঞ্চলে এই ইনিশিয়েটিভের আওতায় কাজ করা হচ্ছে বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম, কাজ করা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, কাজ করা হচ্ছে ভারতের 5টি শহরে, কাজ করা হচ্ছে ভিয়েতনামের 3টি শহরে। মোট 11টি শহরে এই অঞ্চলে কাজ করা হচ্ছে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে 2020 সালের শেষ দিকে ব্লুমবার্গ ফিলান্থ্রপিজ একটি চুক্তিতে আবদ্ধ হয়। এই চুক্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেহেতু লিড অর্গানাইজেশন, মূলত তাদের মাধ্যমেই আমরা ঢাকা শহরকে জনগণের জন্য নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। মোটা দাগে আপনাকে একটা বিষয় বলে রাখি আমি, যে এই উদ্যোগটি আসলে বাস্তবায়িত হচ্ছে অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে। যেমন ভাইটাল স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা সিটি স্টেক হোল্ডারদের সমন্বয় সাধন করে থাকি। আমরা রোড ক্র্যাশ সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করে আমরা ব্ল্যাক স্পট নির্ধারণ করে থাকি, ক্র্যাশ প্রন এরিয়া নির্ধারণ করে থাকি। সংবাদ মাধ্যমের কর্মীদের রোড ক্র্যাশ সংক্রান্ত বিষয়ে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। আমরা মাস মিডিয়া ক্যাম্পেইনের আয়োজন করে থাকি। আমরা WRI ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট তাদের মাধ্যমে আমরা সড়কগুলোকে আমরা মানুষের জন্য নিরাপদ করার জন্য, যানবাহন সব ব্যবহারকারীদের জন্য নিরাপদ করতে আমরা সড়কের ডিজাইন নিয়ে আমরা কাজ করি। ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, স্পেশালি পুলিশ আছে, আমরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করি যেন আইনগুলা প্রপারলি এফেক্টিভলি যেগুলো এনফোর্স করা যায়। এছাড়াও জন হপকিন্স ইউনিভার্সিটি তারা কিছু রোড সাইড অবজারভেশনাল স্টাডি করে মানুষের সড়ক ব্যবহারে মানুষের তাদের স্বভাবগত তাদের যে বিষয়টি আছে, যেমন হেলমেট ইউজ করে কিনা, তারা স্পিড বেশি করে কিনা, এটা অবজার্ভ করা। তারা কিছু রিকমেন্ডেশন করে এগুলা সিটি বাস্তবায়ন করে। WRI যে সমস্ত ডিজাইন তারা রিকমেন্ড করে, আমরা পুলিশের কাছ থেকে ডেটা সংগ্রহ করে আমরা তার ভিত্তিতে আমরা আইডেন্টিফাই করি এবং তার ভিত্তিতে WRI রিকমেন্ড করে এবং সিটি পর্যায়ক্রমে এগুলা বাস্তবায়ন করে। আমরা মোটামুটি এভাবে কাজ করি। আমরা ধন্যবাদ।
খুব চমৎকারভাবে বিআইজিআরএস এর আপনাদের ইনিশিয়েটিভের কথা বললেন। একটি বিষয়ে স্যার বলছিলেন যে ডিজাইনের কথা। আসলে সড়ক নিরাপত্তায় ডিজাইনের গুরুত্বটা একটু আপনি যদি বলেন। ফারজানা ইসলাম তামা। স্যার অলরেডি অনেক কিছু বলে ফেলেছেন, আমি শুধু একটু অ্যাড করব। ডিজাইন শব্দটার আসলে তো মানে অর্থটা অনেক ব্যাপক, হ্যাঁ, এবং এখানে আসলে মানে ডিজাইন তো বিভিন্ন সেক্টরের অনেক কিছুকেই আমরা ডিজাইন বলে আমরা ডিফাইন করি। সো সড়ক নিরাপত্তার বিষয়টা যখন আসছে তখন খুব স্বাভাবিক মানুষের মনে প্রশ্ন আসে যে ডিজাইনের এখানে কি মানে গুরুত্ব থাকতে পারে, বা ডিজাইন দিয়ে আসলে এটাকে কিভাবে কন্ট্রোল করা সম্ভব। তো আমি বলবো যে সারা দুনিয়াব্যাপী এখন কিন্তু একটা নতুন আন্দোলনের মতনই বলা যায় চালু হয়েছে, সেফার বাই ডিজাইন। তো সেফ ডিজাইনের মাধ্যমে যে আসলে সেফ করা সম্ভব, বা এই জিনিসটাই আসলে আমরা মূলত এটা নিয়ে কাজ করার আমরা চেষ্টা করছি। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বলতে যাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে সড়কে আসলে প্রচুর পরিমাণে ক্র্যাশে কিন্তু মারা যাচ্ছে যারা, তারা হচ্ছে পথচারী, এবং এটার বিভিন্ন স্ট্যাটিস্টিক্স আছে, বিভিন্ন ধরনের পার্সেন্টেজ আছে, বিভিন্ন সংস্থা থেকে এই পার্সেন্টেজগুলো এসেছে। কেউ বলছে 57%, কেউ বলছে 52%, কেউ বলছে 60-র উপরে। সো সংখ্যাটা কিন্তু নেহায়েত কম না। আবার আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে সড়কের ব্যবহারকারী আসলে কারা। সো গাড়ির কথা তো আমরা জানি অবশ্যই, যে গাড়ি সড়কের ব্যবহার মানে কারি অবশ্যই, এবং বাস, গণপরিবহন সব কিছুই আমরা জানি, রিক্সা, অটোরিক্সা সবই চলছে, কিন্তু আমরা কিন্তু ভুলে যাই যে মানুষও চলছে। সো মানুষ কিন্তু রাস্তায় হাঁটছে, এবং মানুষের মানে আমি যদি বলি যে একটা রাস্তার আসলে সর্বোচ্চ ব্যবহারকারী অ্যাকচুয়ালি মানুষ, এবং সেই সংখ্যাটাও কিন্তু খুব একটা কম না। 57%, কেউ বলছে 52%, কিন্তু কেউই কিন্তু 50-র নিচে বলছে না। তার মানে হচ্ছে একটা সড়কের সমগ্র ব্যবহারকারীর অর্ধেকের বেশি অংশই কিন্তু মানুষ। কিন্তু সেই মানুষের জন্য কি আমরা সেই সড়কে পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি কিনা? আমাদের যে ফুটপাতগুলো আছে, ঢাকার যে ফুটপাতগুলো আছে, আমরা সবাই কম বেশি চিনি, জানি বা বুঝি, সেই ফুটপাতগুলো কি পর্যাপ্ত এত মানুষ হেঁটে যাওয়ার জন্য? সো যখন সেটা পর্যাপ্ত থাকছে না, তখন মানুষ কিন্তু খুব স্বাভাবিকভাবে লেনের উপরে বা ক্যারেজওয়ে আমরা যেটা বলি, সেই ক্যারেজওয়ের উপরে নেমে আসছে। সো যখন সে ফুটপাত ব্যবহার করতে পারছে না, বা ফুটপাতগুলো কিন্তু আসলে আমাদের খুব ভালো অবস্থাতে নেই, তাই না? এখানে অনেক পটহোল আছে, অনেক ধরনের ব্যারিয়ার আছে, অবস্ট্যাকল আছে। সো তারা যখন ওটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারছে না, তখনই কিন্তু তারা ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে আসছে এবং ঝুঁকিতে পড়ে যাচ্ছে। একটু রোড ক্র্যাশের সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি করে দিচ্ছে। একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে তারা যখন রাস্তা ক্রস করছে, সেই ক্রসিং এর জন্য আমরা পর্যাপ্ত কি ব্যবস্থা করছি, সেটা একটা প্রশ্ন। আমরা কিছু কিছু জায়গায় ফুটওভার ব্রিজ ব্যবহার করছি, কিছু জায়গায় আমরা হয়তো বা ক্রসিং এর ব্যবস্থা রাখছি, কিন্তু সেই ক্রসিং গুলো আসলে প্রপার ভাবে আছে কিনা, বা রাস্তাটা যখন তারা ক্রস করে যাচ্ছে তারা কোনো সেফ কোনো আইল্যান্ড বা ওয়েটিং স্পেস পাচ্ছি কিনা থামার জন্য। কারণ আমাদের বেশিরভাগ রাস্তায় কিন্তু যতখানি বড়, অতখানি রাস্তা ট্রাভেল করে তারা এক পাশ থেকে আরেক পাশে এক টানে যেতে পারা সম্ভব না। সো মাঝখানে কোথাও তাদেরকে ওয়েট করতে হবে, বা তাদেরকে একটু হলেও থামতে দিতে হবে। সেই জায়গাটা যদি আমরা না দিই, সেটা যদি আমরা বন্ধ করে রেখে দিই এবং তারা সেটা পার হতে পারছে না, তখন কিন্তু তারা অনেক বেশি রোড ক্র্যাশের ঝুঁকিতে পড়ে যাচ্ছে। তো এই যে ঝুঁকিগুলো কিন্তু আমরা আসলে ডিজাইনের মাধ্যমে সলভ করতে পারি। আমি বলছি না যে 100%ই ডিজাইনের মাধ্যমে সলভ করা সম্ভব, তাই না? এটার সাথে অনেক কিছু জড়িত। স্যার যেমন বললেন, আমাদের ল এনফোর্সমেন্ট জড়িত, অনেক কিছু, পলিসি মেকিং জড়িত, তাই না? আমাদের স্পিড গাইডলাইন জড়িত, অনেক কিছু জড়িত। ডিজাইনের মাধ্যমে একটা ভালো অংশ এটা মানে সলিউশন করা সম্ভব। জনাব তমা, আপনি বলছিলেন আসলে ঢাকা শহরের যাতায়াতের ব্যবস্থার কথা, পথচারীদের বিভিন্ন সমস্যার কথা, এবং এগুলো ডিজাইনের মাধ্যমে কিছু সমাধানের বিষয়টা বলছিলেন। আপনি যদি আরেকটু সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলেন, বিশেষ করে ঢাকায় যেহেতু অনেক পথচারী, এই পথচারীদের সমস্যা যেগুলো আছে, যেগুলো আপনারা দেখছেন, এবং এইগুলো সমাধানে কোন ধরনের কাজ আপনারা করছেন, বা আরও কি করা সম্ভব? প্রথমত আমি বলতে চাই যে প্রতিটা রাস্তার আসলে আলাদাভাবে কনটেক্সটটা আলাদা, হ্যাঁ, এবং পরিবেশ পরিস্থিতি আলাদা। সো ওইটা আসলে আমাদেরকে আগে বুঝতে হবে। এবং ডিজাইন কিন্তু আসলে শুধুমাত্র যে আমি বলছি যে ডিজাইন আমি করে দিলাম একটা নির্দিষ্ট ব্যাকরণে, সেটা কিন্তু হয়ে যাবে না। এটার জন্য আসলে পর্যাপ্ত পরিমাণে অ্যানালাইসিস দরকার, পর্যাপ্ত পরিমাণে রিসার্চ দরকার, ডেটা দরকার। সেগুলো আসলে আগে আমরা কালেকশন করার চেষ্টা করি। তো আমরা যখন একটা ইন্টারসেকশন নিয়ে কাজ করছি বা একটা কোনো করিডোর নিয়ে কাজ করছি, সেটার ক্ষেত্রে আমরা তখন দেখার চেষ্টা করি যে সেখানে আসলে পথচারী কতটুকু ওটা ব্যবহার করছে, গাড়ির চাপ কি পরিমাণে আছে, সেখানে যে লেনগুলো আছে সেই লেনগুলো পর্যাপ্ত কিনা, এরকম একটা বিষয়। তো এগুলো সবকিছু থাকার পরে আমরা প্রতিটা রাস্তা বলি বা ইন্টারসেকশন বলি, খুবই মজার ব্যাপার হচ্ছে এমন কিছু জায়গা আসলে আমরা পেয়ে যাই যে জায়গাগুলো আসলে ব্যবহার হচ্ছে না, মানে হচ্ছে সেই জায়গাগুলো গাড়ির জন্য কিন্তু দরকার হচ্ছে না। কিন্তু আমরা যখন রাস্তাটা নির্মাণ করেছি বা হচ্ছে ইন্টারসেকশনটা আমরা করে ফেলেছি, সেই সময় কিন্তু ওটা আসলে রাস্তা হিসাবেই থেকে গেছে।
সো ওই যে বাড়তি জায়গাগুলো আসলে কিভাবে ব্যবহার হচ্ছে, আপনারা একটু আশেপাশে মানে লক্ষ্য করলেই নিজেরাই দেখতে পাবেন যে ওই জায়গাগুলো আসলে আস্তে আস্তে কিন্তু দখল হয়ে যাচ্ছে। সেটা হতে পারে মানে গাড়ির পার্কিং এর জন্য, সেটা হতে পারে ফুটপাতে বা অন্যান্য জায়গায় যে হকাররা বসে যাচ্ছে হকারদের জন্য, হ্যাঁ। কিন্তু শুধু ফুটপাত না, আমি বলছি যে মেইনলি ক্যারেজওয়ের কথা। এইসব জায়গাতে এরকম কিছু কিছু জায়গা কিন্তু বের হয়ে যায় যেসব জায়গাগুলো আসলে দখল হয়ে বসে আছে। কিন্তু সেটা কেন? তার কারণ হচ্ছে ওই জায়গাটা থেকে আসলে কখনো গাড়ি যাচ্ছে না, বা গাড়ির চাকাটা কিন্তু আসলে ওই জায়গাটাতে পড়ার দরকার হচ্ছে না। সো যার কারণে কিন্তু ওই জায়গাটা দখল হওয়ার একটা সুযোগ তারা পাচ্ছে। এক, দ্বিতীয় হচ্ছে আমি বলবো ফুটপাতের কথা। এখানে একটা বড় ধরনের প্রশ্ন চলে আসে যে ফুটপাতে ব্যবহারকারী সংখ্যা কিন্তু অনেক বেশি। সো যখনই আমি চওড়া করে বানাচ্ছি তখনই সেটা ভেন্ডররা সেটাকে হয়তো বা দখল করে ফেলছে। সো ফুটপাতটা আসলে কিন্তু আর পথচারীতে ব্যবহার উপযোগী থাকছে না। সো তখন আমরা কি করব? আমরা কি তাদেরকে আসলে উৎখাত করে ফেলবো? সেটা কিন্তু মানে আমাদের জন্য আসলে সেটা কোনো মানে সমাধান না, কারণ এটা আমাদেরকে তো আসলে ইনক্লুসিভ ওয়েতে চিন্তা করতে হবে। সো এই বিষয়গুলো আসলে একটার সাথে আরেকটা এত বেশি ওতপ্রোতভাবে জড়িত এবং এগুলো আমরা ফেস করি। সো আমার কাছে মনে হয় যে একটা ইনক্লুসিভ ডিজাইন সলিউশন করা খুব বেশি জরুরি। অর্থাৎ আমি যখন একটা ফুটপাত চওড়া করা নিয়ে চিন্তা করছি তখন আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে ভেন্ডরদেরকে আমি কোথায় প্লেস করব। তাদেরকে কিন্তু আমি উৎখাত করে দিলে চলবে না, তাদের জন্য আমার একটা নির্দিষ্ট জায়গা খুঁজে বের করতে হবে। সো সেই জায়গাগুলো হতে পারে ওই জায়গাগুলো যেগুলো আমি বললাম যে রাস্তায় অব্যবহৃত হিসেবে থেকে যাচ্ছে, কিন্তু সেটাকে আমার ডিফাইন করে দিতে হবে। এবং আমি বলবো যে ভেন্ডরদেরকে একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে নিয়ে আসতে হবে, একটা লিগালাইজড একটা প্রসিডিউরের মাধ্যমে নিয়ে আসতে হবে। সেটা হলে যেটা হবে যে হুট করে অবৈধভাবে দখল হয়ে যাওয়াটা, এটা কিন্তু আস্তে আস্তে বন্ধ করা সম্ভব। আমি জানি যে এটা অনেক দূরের ব্যাপার বা অনেক কি বলবো অনেক কঠোর পরিশ্রমের ব্যাপার, কিন্তু সবার যদি সমন্বিত প্রচেষ্টা থাকে সেটা কিন্তু আসলে অবশ্যই সম্ভব। এভাবে আসলে পথচারী বান্ধব করে আমাদেরকে পুরো শহরটাই আস্তে আস্তে গড়ে তুলতে হবে। শহরে একটা বড় সমস্যা হচ্ছে যানজট। এই যানজটটা কিভাবে আসলে ডিজাইনের এখানে কোনো ভূমিকা আছে কিনা, বা যানজটটা নিয়ন্ত্রণে ডিজাইনাররা কি করতে পারে, সব প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো কি করতে পারে? এটা যদি আসলে এক কথায় আমি উত্তর দিতে চাই যে ডিজাইনের মাধ্যমে কি যানজট নিরসন সম্ভব, এক কথায় উত্তর হচ্ছে না, সম্ভব না। তাহলে কি কি করতে হবে? আমার কাছে মনে হয় যে যানজট নিরসনের জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ করা। যানবাহনের সংখ্যা যদি আমি না নিয়ন্ত্রণ করতে পারি, এটা তো আসলে বাড়তেই থাকবে। আমাদের যে রাস্তাগুলো আছে সেই রাস্তার যতটুকু ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির বাইরে যদি আমি যানবাহন রাস্তায় চলে, সেখানে কিন্তু সেই শহরে কিন্তু কখনোই যানজট নিরসন করা আসলে সম্ভব হবে না। তাহলে আমি ডিজাইনের মাধ্যমে কি করতে পারি, এটা একটা তখন প্রশ্ন চলে আসে। ডিজাইনের মাধ্যমে আসলে যেটা করা যায় সেটা হচ্ছে যানবাহনগুলোকে রেগুলেশন বা একটা রেগুলেটরি চ্যানেলের মাধ্যমে নিয়ে আসা, সে যেন কোনোভাবেই একটা গাড়িকে ওভারটেক করতে না পারে। হ্যাঁ, এইভাবে আমরা যদি লেনের যে উইথগুলো আছে এইগুলোকে যদি আমরা পর্যাপ্ত রাখি, অতিরিক্ত না রাখি, পর্যাপ্ত রাখি, এইভাবে একটা রেগুলেশন, একটা চ্যানেলাইজেশন, জিওমেট্রিটাকে যদি আমরা ডিফাইন করে দেই, তাহলে কিন্তু ওরা একটা মানে কি বলবো অনিয়ন্ত্রিতভাবে চলাচলটা আমরা বন্ধ করতে পারবো। কিন্তু সম্পূর্ণভাবে যানজট কিন্তু নিরসন ডিজাইনের মাধ্যমে এটা সম্ভব না। এখানে পলিসির ব্যাপার আছে, এখানে কি বলবো খুব স্ট্রং পলিটিক্যাল উইলের দরকার আছে, অনেক কিছু মানে সমন্বিতভাবে দরকার আছে, এবং অবশ্যই আমাদের ল এনফোর্সমেন্টের একটা বড় ভূমিকা আছে এক্ষেত্রে। আসলে যানজটটা আমাদের খুব ভালোভাবে অ্যাড্রেস করা দরকার, কারণ যানজট আসলে না মানুষের কর্মঘণ্টা নষ্ট করে এবং দেশের উন্নয়নের সমস্যা তৈরি করে। কিন্তু এর সঙ্গে যানজট যখন ছেড়ে যায় তখন আবার গাড়িগুলো অনেক সময় জোরে চলে। গতির বিষয়টা ঢাকা বা চট্টগ্রামে হয়তো আমরা অনেক সময় দিনের বেলায় গতি কম দেখি, কিন্তু সন্ধ্যার পরে কিংবা হলিডেতে কিংবা রাতের বেলায় ভোরে এই সময়কালে অনেক জোরে গাড়ি চলে, এবং এই সময়কালে কিন্তু অনেক বেশি ক্র্যাশের ঘটনা ঘটে, অনেক মানুষ মারা যায়। স্যার, আপনার কাছে একটু আবার আসতে চাই, একটু যদি বলেন যে সরকার একটা গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা করেছে, তো এইটা আমরা কিভাবে ভালোভাবে বাস্তবায়ন করতে পারি? রোড ক্র্যাশের প্রধানতম কারণ হলো গতি। এটি গবেষণায় দেখা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলেছে যে আপনি যদি গতি 5% আপনি হ্রাস করতে পারেন, তাহলে রোড ক্র্যাশের যে ঝুঁকিটা আছে সেটা 35% কমে যাবে। এর মানে আপনি গতি না কমালে আপনি রোড ক্র্যাশ কমাতে পারবেন না। তাহলে গতিটা আগে নির্ধারণ করতে হবে। আমাদের কিন্তু আজ থেকে 1 বছর আগেও কিন্তু বাংলাদেশে কোনো গতিসীমা ছিল না। আপনি নিশ্চয়ই জানেন, আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের যে ন্যাশনাল রোড সেফটি কমিটি আছে, তারা 2015 সালে একটা সবার সিদ্ধান্ত ছিল যে আপনি
মহাসড়কে গতিবেগ সর্বোচ্চ হবে 80 কিলোমিটার পার আওয়ার এবং শহরে সর্বোচ্চ 40 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু কোনো আইনি ভিত্তি ছিল না, একটা সবার কার্যবিবরণী ছিল। এটি নিয়ে যারা সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করে তারা অনেক আন্দোলন করেছে, অনেক কাজ করেছে, তাদের অনেক অ্যাডভোকেসি ছিল এবং সবার এবং নিশ্চয়ই সরকারের সদিচ্ছা ছিল। কারণ আপনি যদি গতিসীমা যদি না জানেন, না নির্ধারণ করতে পারেন, তাহলে গতিসীমা যারা ভঙ্গ করলো তাকে আপনি কিভাবে আপনি এনফোর্স করবেন, এনফোর্সমেন্টে নিয়ে আসবেন আপনি। তো 2024 সালে এই সড়ক এবং মহাসড়কে তার গতি নির্ধারণ করা, নিয়ন্ত্রণ করা এবং তা ব্যবস্থাপনার জন্য সরকার একটি নির্দেশিকা জারি করে। মানুষ যদি সচেতন না হয়, মানুষের যদি মাইন্ডসেটের পরিবর্তন না আসে, তাহলে কোনো আইনই কিন্তু আপনি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবেন না। সুতরাং একই সাথে আপনার আইন লাগবে, আপনার এনফোর্সমেন্ট লাগবে এবং মানুষের সদিচ্ছা লাগবে। এই তিনটি বিষয় যদি আমরা একসাথে করতে পারি তাহলে এই নির্দেশিকাটি বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং এজন্য আমি আগেই বলছি আপনাকে, এজন্য মূল ভূমিকা পালন করতে হবে আপনাকে। বিআরটি আছে, আমাদের মেট্রোপলিটন সিটির মেট্রোপলিটন পুলিশ আছে বা পুলিশ বিভাগ আছে এবং রাস্তার মালিক যারা, যেমন সিটির ক্ষেত্রে সিটি কর্পোরেশন বা কিছু কিছু রোডস অ্যান্ড হাইওয়ে আছে, এই সবার সম্মিলিত প্রয়াসে এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে একটা জনমত, এটা এক ধরনের সড়ক নিরাপত্তার বিষয়টি খুব সোজা সরল কোনো বিষয় না যে আপনি এক বছরে আপনি করে ফেলবেন। আপনি এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনাকে লাগবে, আপনাকে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে হবে এবং আপনি যদি এর পেছনে লেগে থাকেন আপনি, তাহলে নিশ্চয়ই এটা এক সময়ে আমাদের দেশে বাস্তবায়ন হবে। কেন, উন্নত বিশ্ব যদি পারে আমরা পারবো না কেন? বাট ওদেরও সময় লেগেছে, আমাদের সময় লাগবে, কিন্তু আমাদের নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে। এবং আমরা যদি মনে করি যে আমাদের দেশটিকে, এই জনপদকে, এই মানুষকে আমরা সড়ক চলাচলের জন্য নিরাপত্তা নিশ্চিত করব, তাহলে আমরা সবাই এখানে যে সমস্যাগুলো আছে আমাদের বিভিন্ন সংস্থার মধ্যে, এগুলোকে পাশে রেখে আমরা দেশকে অগ্রাধিকার দিয়ে, মানুষকে অগ্রাধিকার দিয়ে যদি আমরা কাজ করি, নিশ্চিতভাবে এই পরিস্থিতি থাকবে না, এটার উন্নতি করবে। আমরা শেষ পর্যায়ে আছি, আপনি যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন যে সড়ক নিরাপত্তা আপনার আর কোনো পরামর্শ আছে কিনা? প্রথম কথা হচ্ছে সদিচ্ছা সবার থাকতে হবে। সেটা শুধু কোনো নির্দিষ্ট কোনো অর্গানাইজেশনের না, কোনো নির্দিষ্ট কোনো প্রফেশনাল মানুষের না, সবার লাগবে। সবার বলতে সবার, ব্যবহারকারী থেকে শুরু করে আইন প্রণেতা এবং যারা পলিসি মেকিং করছেন, সবার এখানে দরকার। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো, হ্যাঁ স্যার বললেন কিছুটা, এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই রাস্তাটা তো আমার না, বা এখানে তো আসলে মানে আমার কোনো অথরিটি নাই, আমি কেন করব, হ্যাঁ, বা হচ্ছে ওই জায়গাটাতে এসে ল এনফোর্সমেন্ট হয়তো বা বলছে যে আমি কেন করব, আমি কেন এখানে আইন প্রয়োগ করতে যাব, এটা তো এমনি এমনি হওয়ার কথা। এই জিনিসগুলোকে আসলে সবারই আমাদেরকে একটা অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসতে হবে। মানে প্রথমে হচ্ছে নিজস্ব দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা, পরিবর্তন করা, যে শহরটা তো আমাদের সবার। সো আমরা সবাই যদি এটার জন্য কাজ করি, সবাই যদি এটার জন্য আসলে পজিটিভভাবে কাজ করি, ভালো করতে চাই, এই চিন্তা ভাবনাটা পরিবর্তন করতে হবে সবার ভিতরে। এবং তারপরে আমার মনে হয় যে সবাই যদি যার যার জায়গা থেকে এগিয়ে আসে, নিজের পদক্ষেপটা ঠিকভাবে নেয়, এটা আসলে সম্ভব। আমাদের শহরটাকে এখনো মানে বসবাসযোগ্য করে গড়ে তোলা খুবই সম্ভব। ধন্যবাদ জানাব ফারজানা ইসলাম তামা এবং ধন্যবাদ জানাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, আপনাদের দুজনকেই। সুপ্রিয় দর্শক, সড়ক নিরাপত্তায় করণীয়, আজকে আমরা সড়ক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সড়ক আসলে আমরা সকলে ব্যবহার করি এবং আমরা সকলে যখন ব্যবহার করব তখন এটি আমাদের সচেতন থাকা উচিত, আমাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা উচিত। আমরা যদি গাড়ি চালক হই তাহলে সেটি যেন গতি মেনে, আইন মেনে চলাচল করি। আমরা যদি যাত্রী হই সেটা যেন চালককে আমরা গতি এবং আইন মেনে চলতে উৎসাহিত করি। আমরা যদি পথচারী হই সেক্ষেত্রে আমরা যেন জেব্রা ক্রসিং সিগন্যাল ব্যবহার করি। এরকম বিষয়গুলো আমরা সকলে যদি যার যার অবস্থানে থেকে সচেতন হই তাহলে আমাদের রোড ক্র্যাশের ঝুঁকি কমে আসবে এবং সেই বাংলাদেশের সড়কগুলো নিরাপদ হোক। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আমাদের আজকের আলোচনা শেষ করছি।